টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটি তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তার দুটি দিক থাকে, একটি পজিটিভ দিক আর একটি নেগেটিভ দিক। তেমনি মানুষের মধ্যেও কিন্তু পজিটিভ আর নেগেটিভ দুটি দিক থাকে। নেগেটিভ দিকগুলোকে পজিটিভ করার জন্যই কিন্তু প্রয়োজন হয় সঠিক জ্যোতিষী বন্ধুর। আর এরকমই কিন্তু একজন সঠিক জ্যোতিষী বন্ধুকে নিয়ে আজকের এই সময়ের এই মুহূর্তের জ্যোতিষ শাস্ত্রের লাইভ অনুষ্ঠান হয়ে থাকে, আপনারা সবাই জানেন। উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও তন্ত্র খ্যাতি সম্পন্ন, গভর্নমেন্ট রেজিস্টার, স্বর্ণ পদক প্রাপ্ত, পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। আজকে সঞ্জিত দা জ্যোতিষ শাস্ত্র, তন্ত্র এবং টোটকানি নানান রকম কথা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা সাধারণ মানুষ যেগুলো বিষয় সম্পর্কে ওয়াকিবহাল না, আজকে দাদার কাছ থেকে আমরা সেই সম্বন্ধে বিস্তারিত শুনবো। তার আগে আসুন স্বাগত জানাই আমাদের অত্যন্ত ভরসার মানুষকে, অত্যন্ত প্রিয় মানুষকে, বিশিষ্ট জ্যোতিষী জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে। স্বাগত সঞ্জিত দা আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, আমি শ্রী সঞ্জিত চক্রবর্তী, জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকের অনুষ্ঠান সঠিক কিছু দিক দিশা দেখানোর জন্য কিছু কথা বলবো আমি, তো মন দিয়ে শুনুন, আশা রাখা যায় ভালো লাগবে আপনাদের। একদমই তাই। সঞ্চিতা, অনেকের কাছে শোনা যায় যে তারা হয়তো অর্থ উপার্জন করছে খুব ভালোভাবে, কিন্তু টাকা পয়সাটা ধরে রাখতে পারছে না। মানে যে হারে আয় হচ্ছে তার ডাবলেরও বেশি ব্যয় হয়ে যাচ্ছে, অর্থ সঞ্চয় হচ্ছে না। এটা কোন ক্ষেত্রে হয়ে থাকে? এটা ধরুন অনেকে পয়সা নিয়ে আসে ঠিকই, নিয়ে এসে ধরুন তার হাতে রাহুর প্রভাব পড়ে রয়েছে এবং দেখা যাচ্ছে যে তার হাত থেকে প্রচুর ব্যয় হচ্ছে, তো সে কোনো কারণে সে পারছে না। তো তার এটা হচ্ছে এই কারণের জন্যই যে সে পয়সাটা কিভাবে নিয়ে আসছে বা ইনকাম করে সে কোন হাত দিয়ে পকেটে ঢোকাচ্ছে বা কোন হাত দিয়ে সে পকেটে রাখছে বা কার কোথায় রাখছে। তো সেই জায়গাটাকে দেখে নিন যে সঠিক জায়গায় রাখছেন কিনা। তো সঠিক জায়গায় যদি রাখা যায় বা যেই জায়গাতে আপনার রাহুর প্রভাব নেই, ভগবানের স্থান আছে বা কিছু, বা বাড়ির লোকের যশ ভালো আছে, আপনার হয়তো নেই, বা আপনার ফ্যামিলির যশ ভালো আছে, যার হাতে যশ আছে তার হাতে দিয়ে সেখানে রাখুন। যতটা পারবেন তার হাতে দিয়ে রেখে তার কাছ থেকে আপনি নিয়ে নিন, যতটা আপনার প্রয়োজন তখন আপনি নিন, দেখুন পয়সা ঠিক জমে যাবে তারপর আপনার আস্তে আস্তে। মানে এই ধরনের অনেক কিছু টোটকা রয়েছে যেগুলো আমরা সাধারণ মানুষ সত্যিকারের জানি না, এবং আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদিমারা তারা এই জিনিসগুলো জানতেন, যেটা এর আগের পর্বে আপনি বলেছিলেন যে আচার বিচার সঠিকভাবে আমরা এখন আর করি না, মানি না। সেই কারণেই কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, এবং এই আচার বিচারগুলোই টোটকা হিসেবে এখন ফিরে ফিরে আসছে, যেগুলোকে আমরা টোটকা বলছি। আচ্ছা, অনেকে দেখা যায় যে ঘরে রোগ কিছুতেই সারে না, ঘরের কর্তা ব্যক্তি বলুন বা কর্ত্রী বলুন, আজকে এই রোগ হচ্ছে, দুদিন পরে আবার আরেকটা রোগ হচ্ছে, রোগ জ্বালা ব্যাধি লেগেই রয়েছে। এটা কেন হয়? এটা এ কারণে হয়, দেখবেন যদি কোনো মানুষ মনে করে যে তার পয়সা যশ, পয়সা বা অর্থ যশ, যে টাকা পয়সা যাই আসুক না কেন, সে চিন্তা করছে ধরুন একটা মায়না পাচ্ছে, সে 10,000 টাকা মায়না পাচ্ছে, নিম্ন সংখ্যায় ধরলাম, তো 10,000 টাকা থেকে 2,000 টাকা আমার মেয়ের বিয়ের জন্য রাখছি, 2,000 টাকা আমার ঠাকুরের পুজোর জন্য রাখছি, 2,000 টাকা মুদিখানার জন্য রাখছি। তো এইভাবে রাখতে রাখতে সে তার চিন্তা রয়ে গেছে ওষুধের জন্য আমাকে 2,000 টাকা রাখতে হবে। তো যে ওষুধের জন্য আপনি 2,000 টাকা রাখছেন, সেই টাকাটা কিন্তু ডাক্তারই খাবে, যার জন্য আপনি রাখছেন সেই ড্রোগেই খাবে টাকাটা। যেইভাবে রাখবেন, ধরুন কোন দেবতার জন্য রাখছেন, সেটা কিন্তু দেবতার পিছনেই যাবে। যেটা ধরুন পয়সা জমাচ্ছেন মেয়ের বিয়ের জন্য রাখবেন আপনি, তো মেয়ের বিয়েতেই যে খরচা হবে। এইবার আপনি সেই পয়সাটাকে আপনি ওষুধের ক্ষেত্রে রেখে দিচ্ছেন, তো রোগ তো আপনি নিজে ডেকে নিয়ে আসছেন না, তো রোগ আপনাকে ছাড়বে কি করে? আর আপনি ওষুধপত্র যেভাবে ধরুন আপনি আমরা খারাপ জিনিসটা কিভাবে রাখি, নিশ্চয়ই বাড়ি ঘর পরিষ্কার করার জন্য যে বারুন বা ঝাঁটা যেটা বলা হয়, সেটা আপনি কিভাবে রাখেন? নিশ্চয়ই তো সুন্দরভাবে আলমারিতে বা কোনো ভালো স্থানে রাখা হয় না, নিশ্চয়ই বাড়ির এক কোণা আনাচে কোনাচে ফেলে রাখা হয়, তাই না? তা তুচ্ছ জিনিস আমরা আনাচে কোনাচে ফেলে রেখে দিই। তেমনি ওষুধ বা রোগ যেটা, সেটা তো আমাদের একটা তুচ্ছ জিনিসই। তো সেই ওষুধপত্রগুলোকে আপনি যত্ন করে একটা বাক্সর মধ্যে রেখে দিচ্ছেন, তো বাক্সর মধ্যে বা সুন্দর একটা ফটোর মধ্যে করে রেখে দিচ্ছেন, সেটা না রেখে আপনি চেষ্টা করুন সেইভাবেই রাখা থাকে, তুচ্ছ হিসেবে রাখুন। দেখুন আপনার রোগ ভোগ আস্তে আস্তে ধীরে ধীরে নির্মূল হতে চলবে। মানে এটা অনেকেরই বলতে শুনেছি, মানে এটা হয়তো ক্যাজুয়ালি তারা বলেছে যে ওষুধপত্র যদি কিনে আনি তাহলে আমার সেই রোগটা হবেই। হ্যাঁ, একদম
এটা সঠিক। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে ওষুধপত্র বাবা আগে থেকে কিনবো না, তাহলে ওটা দেখবো হচ্ছে, এবং এটা অনেকের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, আপনার কথার সাথে এটা সত্যি আমার মনে পড়ে গেল। আচ্ছা, এখন তো দাদা দেবী পক্ষ চলছে, এই যে আপনি যে কত সুন্দর সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে, এইগুলো তো কিছুই না, এগুলো তো সাধারণ জিনিস, কিন্তু কত অসাধারণ এই টোটকাগুলো, যে এগুলো আমরা মানি না, বুঝি না, এগুলোকে গুরুত্বই দিই না, এবং এই গুরুত্ব দিই না বলেই এগুলো পরে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হয়ে যায়। এখন তো দেবী পক্ষ চলছে, কাজেই আপনি যদি কিছু টোটকা সাধারণ মানুষের জন্য বলেন, যে যাতে সবাই আমরা একটু ভালো থাকতে পারি। ধরুন, অনেকের যশ, অর্থ, মান এগুলো আসছে না, বহু চেষ্টা করে যাচ্ছে, কর্ম করে যাচ্ছে, কোনোভাবেই তার কিছু সুরাহা হচ্ছে না। তো একটা কথা আমি বলতে পারি, জ্যোতিষীর কাছে গেলেই ধরুন আপনার অর্থ ব্যয়, ভয়, চিন্তা ভাবনা, কি বলবে, অনেক খরচা আছে। তো আমি একটাই কথা বলতে পারি, যে দেবী পক্ষে বা মায়ের যে পুজো হচ্ছে, দুর্গা পুজো যে হচ্ছে মায়ের, সেই পুজোর অষ্টমীর দিন যে মায়ের পায়ে যে ফুল, পদ্ম ফুল যে নিবেদন করা হচ্ছে, তো সেই পদ্ম ফুলের থেকে ঠাকুর মশাইয়ের কাছে পুজো হয়ে যাওয়ার পরে, অষ্টমীর দিন পুজো শেষ হয়ে যাওয়ার পরে বা নবমীর দিন সকালবেলা স্নান ধান করে ঠাকুর মশাইয়ের কাছ থেকে গিয়ে কিছু মূল্য ধরে দক্ষিণা দিয়ে তার কাছ থেকে আপনি একটা পদ্ম ফুল নিন। যে এক গাদা নিলেই যে বেশি হবে সেটা নয়, একটা পদ্ম ফুল নিন, নিয়ে একটা লাল চেলি কাপড়ে ভালো করে জড়িয়ে নিন, নিয়ে মেন দরজার মধ্যে আপনি টানিয়ে দিন, ঘরের ভেতরে টানাবেন। ঘরের ভেতরে টানান, দেখুন আপনার অর্থ, যশ, মান যদি ফেরত না আসে তো আপনি আমাকে ধরবেন, এরপরে লাইভ আসলে সরাসরি ফোন করে কথা বলে আমাকে দুটো বাজে কথা বলে আপনারা মন্তব্য করবেন। তো আশা রাখা যায় ওটা করলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার কাজ অবশ্যই হবে, বাড়ি গাড়ি, যশ, মান, সম্মান সব ফেরত আসবে আপনার কাজ অবশ্যই হবে। কতখানি জোর দিয়ে দাদা প্রতিটি পর্বেই বলে থাকেন যে অবশ্যই কাজ হবে, এবং এই যে একটা গ্যারেন্টি, এই যে একটা কনফিডেন্স, এটা তখনই আসে, যেটা আগের পর্বেও বলেছি, বারবার বলবো, যে যখন সেই শাস্ত্র সম্পর্কে তার সম্যক একটা জ্ঞান থাকে, এবং সেই শাস্ত্রটা তিনি গভীরভাবে পড়াশোনা করেছেন বলেই কিন্তু তিনি এতটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারেন। এবং এক কথায় না, অনেকের কাছেই এই যে যেটা আগে বলেছিলাম, যে মানুষ একটা ভয় পেয়ে যায়, জ্যোতিষী দেখুন না এটা করে হতে পারে, মানে কিছুটা হ্যাঁ কিছুটা না, 50-50। কিন্তু সঞ্জিতদার যে কটা প্রোগ্রাম আমরা করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দাদা কিন্তু খুব কম কথা বলে, এবং এক কথায় বলে দেন যে হ্যাঁ হবেই, করে দেখুন অবশ্যই হবে। কাজেই যারা মনে করছেন সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন সঠিক পথে হাঁটবেন, যারা মনে করছেন যে হ্যাঁ বিভিন্ন জায়গায় গেছি কিন্তু সমস্যা কিন্তু যেখানে সেখানেই রয়ে গেছে, কাজেই তাদের জন্যই বিশেষ করে বলছি, এত জায়গায় তো আপনারা ঘুরেছেন, এত তো অর্থ ধ্বংস করেছেন, কিন্তু সমস্যা থেকে কিন্তু বের হয়ে আসতে পারেননি, তাদের জন্যই যদি মনে করে থাকেন যে সমস্যাটা থেকে নিজেকে বার করে আনবেন, একটিবার হলেও সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে আপনারা যদি মনে করেন যোগাযোগ করতেই পারেন। তার জন্য দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যারা যোগাযোগ করতে চান 6296473065, 6296473065, এছাড়াও 8016626469, 8016626469, এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। মূলত দাদার চেম্বারগুলি রয়েছে দমদম, জোপুর 2 নম্বরে, খুন্নান, মালদা, জিরাট, বনগাঁ। আপনারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। এছাড়াও দাদা আপনি অনলাইন প্রেডিকশনও করে থাকেন? হ্যাঁ, করে থাকি, কিন্তু খুব কম, কারণ অনলাইনে সেভাবে তো তার রেখা, হাতের রেখাগুলো, যেমন ধরুন একটা গাছের রেখা মূল থেকে নিচ থেকে মূল উঠছে, এবার সরু কি মোটা উপর দিকে যাচ্ছে কি সাইড দিকে যাচ্ছে, তো সেটা অনলাইনে তো সেভাবে প্রতিকার করা যায় না। যদি কাছে এসে কেউ বলতে পারেন তো খুব সুন্দর মানে সেটা বিচার করা হয়। যেমন দক্ষিণাও তো খুব বেশি নেই, অল্পর মধ্যে আপনি আসুন না, এসে কথা বলে দেখুন যে আপনার প্রতিকার সঠিক দিতে পারছি কিনা। তো 100-র মধ্যে 100 গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আসুন, আপনারা দেখুন, ভালো লাগলে তাহলে আমাকে দিয়ে কাজ করান, না হলে করাবেন না। একদমই তাই। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে অনেকেই তো লটারি কাটে, কিন্তু দেখা যায় বছরের পর বছর লটারি কেটেই চলেছে, লটারির ভাগ্য আর তার খুলছে না, সে কিছুই পাচ্ছে না লটারিতে। আবার কেউ কেউ দেখা যায় জীবনে কাটেনি, একটা কাটলো অনেকগুলো টাকা পেয়ে গেল একসাথে,
এটা কেন হয়? ঠিক, এটা এ কারণে হয়, দেখবেন অনেক সময় দেখা যায় যে পেপারে বিজ্ঞাপন পেপারে এসছে তার ছবি, বা অনেক টিভিতেও দেখা যায় যে কোন রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা বা রাস্তাঘাটে ধরুন হঠাৎ করে সে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ সে লটারি পেয়ে গেছে, কয়েক কোটি টাকা সে পেয়ে গেছে। কিভাবে পায়? কারণ অতএব দেখতে হবে যে সেই মানুষটা মানে আগের জন্ম বা পরের জন্ম বলে তো কিছু নিশ্চয়ই আছে। আমাদের সনাতন ধর্মে যখন আমরা দীক্ষিত, আমরা আগের জন্ম বা পরের জন্ম এগুলো নিয়ে আমরা খুবই ভাবি। তো গত জন্মে বা এই জন্মে হোক আমি দান ধ্যান কত করেছি, এখন আমার দেখা গেছে 40 বছর বয়স, তো আমি মোটামুটি আগে থাকতে কোনো দান ধ্যান করেছি, অনেক দান ধ্যান করেছি। তো এই জন্মে বা এখন সেই দান ধ্যান গুলো সেইগুলো আমরা এখন মোটামুটি সেই লটারি হিসেবে পেয়ে থাকি। আচমকা দেখবেন খবর হয়ে থাকে ওই মানুষটা লটারি পেয়েছে। তা কি কারণে পেয়েছে? নিশ্চয়ই সে দান ধ্যান করেছে। আর যে লটারি কাটে সেই পায় লটারি। আমি যদি লটারি না কাটি তো আমার কিভাবে বাঁধবে? তো সেই উদ্দেশ্যে বলবো, লটারি কাটতে হলে আগে দেখতে হবে তার হাতের রেখা কোথায় আছে, বা তার যশ আছে কিনা, বা হাতের কালারটা কি, বা কোন রেখাটা কোথায় গিয়ে ছেকেছে। এইবার সেই রেখাগুলো বিচার না করে আপনি দিনের পর দিন সবাই পাচ্ছে আমি পাচ্ছি না, তো কেটেই যাচ্ছেন, তো কোনো লাভ নেই না। তো আপনি আগে চিন্তা করুন যে আপনার বাড়ির দিকগুলো ঠিক আছে কিনা, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, বা কোনো সম্ভাবনা সঠিক দিকে আগাচ্ছে কিনা। তো সেই প্রতিকারটা করার জন্য, সেটা জেনে নেওয়ার জন্য অবশ্যই আপনি দেখে নিতে পারেন যে আপনার আদৌ ভাগ্য আছে কি নেই। কি প্রতিকার গ্রহণ করলে লটারির যোগটা? হ্যাঁ, এটা টোটকা হিসেবে যদি বলতে হয় তো আমি একটাই কথা বলতে পারি, যদি কারো লটারি হয়তো সে কেটেই যাচ্ছে, বাদছে না, তো আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সে এই প্রতিকারটা করে দেখুক, তার লটারি বাদবেই। সে আজ না বাদলো, কাটতে কাটতে 2-4 মাসের মধ্যে তার বাদবেই। তো সেটা হচ্ছে কি, যে সকালবেলা ঘুমের থেকে উঠে যদি কেউ স্নান করে পূর্ব দিকে দাঁড়িয়ে কলা গাছের মূল সামান্য একটু ছিঁড়ে নিয়ে সে হাতে বেঁধে নিক, দেখুক তার রেজাল্ট হাতে নাতে পাবে। কিছুদিনের মধ্যে বাঁধবে, অবশ্যই বাঁধবে। না হলে মাঝে মাঝে প্রত্যেক শনিবার করে এটা করুন, দেখুন 100% গ্যারান্টি তার লটারি আসবেই। দাদা, অনেকেই তো বেড়াতে যায় ভ্যাকেশনে, বাচ্চাদের যখন পরীক্ষা হয়ে যায়, ছুটি পড়ে, ফ্যামিলি শুদ্ধ সবাই দেখা গেল বেড়াতে চলে গেল, বাড়িটা তালা মেরে তারা চলে গেল। সেক্ষেত্রে বাড়িতে কি কোনো নেগেটিভ প্রভাব পড়তে পারে, বা কিরকম ভাবে বাড়ি ঘরকে ফেলে রেখে যাওয়া উচিত যখন বেড়াতে কেউ যাচ্ছে? এটা একদম মানে সঠিক কথা। এই চিন্তাটাই কেউ করেন না যে আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি, তো বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি, বাড়িটাকে তালা মেরে চলে গেলাম, তো দেখার কেউ নেই বা কিছু হবে না, বা ভালো করে তালা মেরেছি, কে কি করবে আমার বাড়িতে? কিছুই করতে পারে না। ঠিক, এটা একদম সঠিক কথা, কিছু করতে পারে না। কিন্তু যে খারাপ যে প্রভাবগুলো, যে ধরুন আত্মা মানুষ, আমরা ধরুন এখান থেকে জিরা স্টেশন, ধরুন আমি এখান থেকে কলকাতা যাচ্ছি, তো কলকাতা আমার যেতে গেলে তো একটা গন্তব্যস্থল রয়েই গেছে আমার, না? তো সেইখানে শেষ, তারপরে শেষ কথাটা কোথায়, আমি কোথায় যাব, কিভাবে যাব? তো কারো বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে যান, তো সেই রকমই আত্মাটা তার বাড়িতে থেকে যায়। পূর্বপুরুষ বা পিতৃপুরুষগণ যারা থাকে, যারা গত হয়ে গেছেন, তারা কিন্তু বাড়ির চার কোনায় ঘোরাঘুরি করে। তো তারা কিন্তু সেই টার্গেটগুলোকে, ফাঁকা জায়গাগুলোকে ফলো করে। এইবার আপনি ভালো করে একটা পরিপাটি করে বিছানা পাটি করে আপনি রেখে চলে গেলেন কোথাও, বাড়ি থেকে চলে গেলেন বেড়াতে। আপনি ভাবছেন আমি বাড়ির বেরিয়ে এসে তাড়াতাড়ি করে কোনো চিন্তা নেই, হাত পা ধুয়েই সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়বো, এসি চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, বিশ্রাম নিয়ে এলাম। কিন্তু একটু বিবেচনা করে দেখুন, ওই যে ফাঁকা ঘরটা আপনি রেখে যাচ্ছেন, বিছানা পাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছেন, নতুন বিছানা পেতে যাচ্ছেন। এইবার যেগুলো খারাপ আত্মা আছে তারা কিন্তু সবসময় চাইবে একটু ভালোভাবে থাকতে, বা আমি একা একা ঘুরছি খারাপ আত্মাগুলো, তো সেই আত্মাগুলো অবশ্যই চাইবে যে আমার সঙ্গ কেউ হোক, আমাকেই যদি কেউ আটকে রাখে। দেখুন না, করোনার সময়, এই যে লকডাউনের সময় আমরা বাড়িতে 1 ঘন্টার বেশি থাকতে পারি না, তো লকডাউনের সময় কতক্ষণ করে, কতদিন ধরে আমরা বাড়িতে আটকে ছিলাম। তো তেমনি যদি কোনো আত্মা একা থাকে, সে চাইবেই সঙ্গে সঙ্গে আমার পার্টনার আরো 2-4 জনকে জোগাড় করে নিতে। তো যখনই পার্টনার জোগাড় করতে সে পারবে না, তো এসে দেখছে বা বিছানা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, তো বিছানা এসে তারা প্রভাব ফেলবেই। এইবার তার মধ্যে এসে আপনি শুয়ে পড়লেন, আপনি জানলেন না, সেই আত্মাগুলো তো দেখা যায় না, এগুলো আকার নিরাকার সকার, কিছু কিছু তো যেমন জিনিস থাকে, এদের তো কোনো আকার নেই না, এদের আপনি তাদের উপরে এসে শুয়ে পড়লেন, সে কিন্তু আপনার গায়ের সঙ্গে সে পরিচালিত হয়ে গেল, বা গায়ের সঙ্গে সে মিশে গেল। এইবার আপনার খারাপ প্রভাবগুলো পড়তে শুরু করবে। যারা মনে করছেন জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে দেখাবেন, তার সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 6296473065। এছাড়াও রয়েছে 8016626469। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, যেমন দমদম, জোপুর 2 নম্বর, খুন্নান, মালদা, জিরাট, বনগাঁ। আপনারা ফোন করে বিশদ জেনে নিন দাদাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যেটা বেড়াতে গেলে ঘর বন্ধ করে রেখে যাই আমরা, সেটা নিয়ে আপনি কথা বলছিলেন। অনেক ক্ষেত্রে
দেখা যায় যে 1 মাস 2 মাসের জন্য পুরো ফ্যামিলি শুদ্ধ সবাইকে কোনো কাজে চলে যেতে হয়, সেক্ষেত্রে তো তখন কেউ থাকে না যে লাইটটা জ্বালিয়ে দেওয়ার জন্য বা ধূপ ধুনো দেওয়ার জন্য, তখন কি টোটকা ব্যবহার করা উচিত? তখন টোটকা ব্যবহার করা উচিত, যেমন ধরুন কোন সুগন্ধি ধূপ বাড়িতে এনে ঠাকুরের স্থানে খুলে রেখে দিন, দেখবেন ওই গন্ধে মানে যত খারাপ প্রভাব আছে তারা চলে যাবে। ভালো গন্ধে কখনো খারাপ জিনিস আসতে পারে না, ভালো গন্ধে ভালো সুগন্ধিতে ভালো জিনিস আসতে পারে, খারাপ জিনিস আসতে পারে না। তো যদি কখনো এরকম মনে হয় যে বাড়ি থেকে আপনারা চলে গেছেন, লাইট জ্বালাতে পারছেন না কোনো কারণে, তো আপনারা ওখান থেকে মনে মনে ঠাকুরকে স্মরণ করে নিন। যেখানে বেড়াতে গেছেন আপনার যে কুল দেবতা, বাড়িতে যে দেবতা আছে বা ঠাকুর আছে, তাদেরকে মনে মনে স্মরণ করে নিন যে আপনারা যেইভাবে হোক আমার ঘর রক্ষা করুন, বা আমরা যেন গিয়ে ভালোভাবে আপনাদের দেখতে পারি। তো সেটা করলে আশা করা যায় অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনি এর আগের পর্বে বলেছিলেন, একজন দর্শক শ্রোতা বন্ধু ফোন করেছিলেন, আমার মনে আছে যে আপনি তাকে বলেছিলেন যেগুলো ওই বাঁশ কাঠির যে ধূপ হয় বা ওইগুলো অনেকেই বলেন যে ব্যবহার না করে, যেটা পুরো যে কাঠি ছাড়া যে ধূপগুলো, যে মোটা মোটা যে ধূপগুলো স্টিক গুলো হয়, ওইটা কেন বলা হয়? ওটা বলা হয় যে অনেকে হয়তো ভাবেন বলতে এগুলো একদম বাস্তব কথা। বাঁশ কিন্তু দেখুন শুভ কাজে চট করে লাগে না। বাঁশ যে কথাটা, এই বাঁশ কিন্তু শুভ কাজে লাগে না। অনেকেই বলে তোকে বাঁশ এই সেই অনেক ভাবে কথা বলে থাকে, তো বাঁশ কিন্তু শুভ কাজে লেগে থাকে না। তবে বাঁশটা যদি জ্বালানো হয়, একমাত্র দেখবেন অনেক খারাপ কেউ মৃত ব্যক্তির সঙ্গে শবদাহ অবস্থায় সেই বাঁশই যাত্রা করা হয়। এই কারণের জন্য দেখবেন যে বাঁশটা জ্বালানো হয় না। তাই শুধু ধূপ জ্বালালে, আমাদের সনাতন ধর্মে বেশিরভাগটাই ধূপই জ্বালানোর কথা প্রচলন আছে, তো সেটা জ্বালালে মানে সঠিক আর কি, এটাই হয়। যেহেতু ধূপের কথা হলো, তার সাথে অনেকে বলেন যে কর্পূর আমরা যদি প্রতিদিন জ্বালাতে পারি, কর্পূরের কি প্রভাব? হ্যাঁ, কর্পূরে এমন একটা সুগন্ধি আছে যে খারাপ যে জিনিসগুলো আছে তারা কখনো সেই গন্ধটা সহ্য করতে পারে না। যখনই বাড়িতে সেটা জ্বালানো হবে, যেমন কর্পূর আছে, ধরুন আপনার গুগল আছে, যদি এগুলো জ্বালানো হয় তো বাড়িতে সে খারাপ ওই ভালো গন্ধ ওই খারাপ গুলো নিতে পারে না। প্রথমে বলেছি, সেটা আবার বলছি যে খারাপ প্রভাবগুলো ওই ভালো গন্ধগুলোকে নিতে পারে না, অতএব তারা সেইখান থেকে সেই মুহূর্তের জন্য সরে যায়। অতএব সেই সরে গেলে দেখবেন বাড়ি আপনার খালি হয়ে যাবে, ভালো হবে। অনেকেই আছেন যারা খুব দান ধ্যান করে থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেটা অনেকে জানি বা মানি যে দান ধ্যান যদি করা যায়, বিশেষ করে দুস্থ দরিদ্র ব্যক্তিদের, তাহলে একটা শুভ প্রভাব আমাদের উপরে কাজ করে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব দানী ব্যক্তি, খুব দান ধ্যান করেন, কিন্তু সেই অর্থে কিন্তু তারা কোনো ফল পাননি। এটাই বা কেন হয়ে থাকে? তারা ফল পায়নি এই কারণের জন্য ফল পায়নি, দান ধ্যান করাটা, দান আর ধ্যান দুটো কথা, দানও করতে হবে ধ্যানও করতে হবে। এই জন্য দেখবেন আগের দিনে মানুষরা, মা ঠাকুমা বা দাদু এরা বলে থাকতেন যে দান, লেখাপড়া মানে আগে লেখো তারপরে পড়ো, তাহলে কিন্তু হাতের লেখাও ভালো হবে, পড়াশোনাও হবে। সেই উদ্দেশ্যে দান আর ধ্যান এই দুটো কথাকেই রাখতে হবে। যদি কেউ দান করে থাকে, দান করার সঙ্গে সঙ্গে এখন আমাদের শিক্ষিত সমাজে কি হয়েছে, নতুন নতুন বড় বড় ফোন আবিষ্কার হয়ে গিয়ে যখনই কোনো দান ধ্যানের কথা বলা হয়, এই ভাই দাঁড়া, আগে কি করে দানটা তার হাতে দিয়ে আগে ছবিটা এইভাবে তুলে নিচ্ছে। অতএব কি, ডান হাতে দান করাবে, বা হাতে দান করাবে, ডান হাত টের পাবে না, ডান হাতে দান করাবে, বা হাতে টের পাবে না। তো অতএব আপনি দান ধ্যান যখন করা হচ্ছে, তো আপনি আগেই ছবি তুলে নিচ্ছেন, নতুন করে ফেসবুকে ছাড়া, হোয়াটসঅ্যাপে ছাড়া নানান রকম ভাবে চাইছেন যে প্রচার করার মাধ্যমে যাতে আমি দিয়েছি সবাই দেখুক। যদি কোনো দান ধ্যান করতেই হয়, ডান হাতে দান করলে বা হাত টের পাবে না, বা হাত থেকে দান করলে ডান হাত টের পাবে না। তো সেই কথাটা তো শাস্ত্রে বলাই আছে, বা হাতে বলা হতো, কিন্তু এখন তো দেখছি যে দান ধ্যান একদম টোটাল সবাই পরিষ্কার ভাবে সবাইকে জানান দিয়ে দিচ্ছে, দান ধ্যান করছি, আমি এই দিয়েছি সেই দিয়েছি, ওকে ওটা দিয়েছি, সে মনে রেখে দিচ্ছে। তো যখন মনে রেখে দেবেন, সেই দানের ফল আপনি কখনো পাবেন না, কখনই পাবেন না। যখনই আপনি ভুলে যাবেন, দেখবেন দান আপনি এমনি ঘুরে পাবেন, ভগবান আপনাকে আবার ঘুরিয়ে দেবে। অর্থাৎ দান ধ্যান করুন নিঃস্বার্থে, মানে নির্দ্বিধায়, কোনো চিন্তা ভাবনা না করে দান করুন। আপনি 10 টাকা ইনকাম করলে ওখান থেকে 4 আনা আপনি দান করতে পারেন, অবশ্যই করা যেতে পারে। দান করুন, যতটা দান করবেন আপনি তার 4 গুণ আপনি ফেরত পেয়ে যাবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং অনেকে এটাও করে থাকে যে দান করার পরেও হয়তো তাকে শোনালো যে তোমাকে কিন্তু আমি এককাল এটা দিয়েছিলাম, সেটা কিন্তু আর সে ফেরত পাবে না। সে যখনই মনে রেখে দেবে, সেই দানটার কখনো ফেরত পাওয়া যাবে না, সেটা কখনো ফেরত পাওয়া যাবে না। যখনই আপনি নিঃস্বার্থে দান করবেন, মনে থাকবে না আপনার, সেই দানটা ঘুরে আপনি পেয়ে যাবেন। এই কথাটা প্রথমেই বলা হয়েছে, লটারি কারা পায়, এই কারণের জন্য বলা হয়েছে, যারা দান আর ধ্যান করে, দান যারা করে থাকে, চিন্তা ভাবনা করে না, কোনোদিনও মনে রাখেনি, সেই মানুষগুলোই লটারি পেয়েছে, রাস্তায় অনেক
জীবজন্তু পোকামাকড় থেকে থাকে, আপনি কিছু খাবার খাওয়ান তাদের, খাইয়ে কখনো মনে রাখবেন না। আপনি যখনই মনে রেখে দেবেন দেখবেন আপনার সেই কাজ কখনো সাকসেস হবে না, দানও আপনি ঘুরে পাবেন না। একদমই তাই। অনেকে দেখা যায় যে বিয়ের কথা এবার আসি, যে বিয়েটা এখন একটা সমাজে একটা মানে সমস্যাই বলা চলে, যত না বিয়ে হয় তার থেকে বেশি ডিভোর্স হয়। আবার অনেকের দেখা যাচ্ছে যে বিয়ের সম্বন্ধ আসছে ভালো ভালো, একদম দোরগোড়া এসে মানে একটা মানে সেটা আর হচ্ছেই না, কেটে যাচ্ছে সম্বন্ধটা, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, বিলি করার আগের মুহূর্তে বিয়েটা ভেঙে গেল। এটা কেন হয়? বিয়ে করার আগে বিয়ে ভেঙে গেল, এটা দেখা যায় বেশিরভাগই, হয়তো আমরা জ্যোতিষরা অনেক সময় বলে থাকি মাঙ্গলিক প্রভাব পড়েছে। তা আগে কি মাঙ্গলিক প্রভাব ছিল না? কিন্তু তারা কি ডিভোর্স হয়ে গেছে? না, হয়নি। দেখুন তাদের বাড়িতে মা, বোন, দিদি, আত্মীয় স্বজন, পরিজন বৃহস্পতিবার করে পায়ে আলতা পড়তো। দেখুন এখন সেই আলতার প্রচলন আছে। আমরা বছরে একবার মা দুর্গাকে নিয়ে গিয়ে আলতা নিক্ষেপ করে দিচ্ছি, ছুঁড়ে দিচ্ছি, ছুঁড়ে। কিন্তু সেই আলতা একবারও কি চিন্তা করে দেখেছেন যে মা দুর্গাকেই সব খারাপ জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করি? আলতা পড়লে নাকি পা ফেটে যায়, আলতা পড়লে তাদের গায়ের চামড়া নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই আলতাটা কি এখন পড়ে না। মাছ বাজার ঘাট করে এনে সরাসরি বাড়িতে নিয়ে ঢুকে যাচ্ছেন, কিন্তু একবারও দেখেছেন যে বাজার করে এনে ব্যাগটা আমি কোথায় রাখলাম? আপনি কখনো দেখেছেন ভাত রান্না করে ভাত উনুনটাকে যে মুছতে হয় সেই মোছামুছি কি করেছেন? তো এই প্রভাবগুলো কিন্তু আপনার সন্তানের উপর পড়বে। পিতামাতা যদি খারাপ আচরণ করে সেই আচরণ তার সন্তানের উপরে পড়ে, এবার সেই প্রভাবটাও দেখবেন অনেকের উপর পড়ে যায়। বিয়ে যখনই ঠিক হয়েছে ভেঙে যাচ্ছে, দেখুন তো পাশের বাড়ি থেকে কেউ আপনার কোনোদিন এসে আপনাকে এমন কোনো খাবার খাইয়েছে যে খাওয়ানোর পরে কিছুক্ষণ বাদে আপনার পেটে ব্যথা হচ্ছে, বা হালকা কুনকুন করে কামড়াচ্ছে, পেটের নাভির গোড়া কামড়াচ্ছে, বা পায়ে যন্ত্রণা হচ্ছে? এইগুলোকে দেখেছেন, আপনি ফলো করেছেন, সেইগুলো ফলো করুন। আপনার বাড়িতে এমন কোনো কিছু কেউ দেখেছেন যে কলা পাতা ফেলে গেছে, কোন চুল ফেলে গেছে, কারো নখ ফেলে গেছে, কোন তাবিজ ফেলে গেছে? এইগুলো ফলো রাখুন। আপনি দেখুন আপনার বাড়িতে কোনো গাছপালা শুকিয়ে যাচ্ছে কিনা, কোন শ্বেত জবা ফুল শুকিয়ে গেছে কিনা, নীলকণ্ঠ ফুল গাছ মরে গেছে কিনা, তুলসী গাছ মরে যাচ্ছে কিনা, গাছে সাদা সাদা পোকা ধরেছে কিনা, এইগুলো ফলো রাখুন। যদি এগুলো করে থাকে, যদি এগুলো কোনো খারাপ হয়ে থাকে, বুঝতে হবে তার বাড়িতে তার কন্যা বা মেয়ের বিবাহ বাধার জন্য সেইগুলো কেউ করে গেছে। আর এইগুলো নিশ্চয় ঘরের শত্রু বিভীষণ, কথায় বলা আছে না? তো ঘরেরই কিছু লোক যারা জানে, তারা সেই কাজগুলো তাদের দ্বারা করিয়ে এনে রাখছে যাতে তার মেয়ের বিয়ে না হয়। তো এই কারণে যেন তার বিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে বা ভেঙে যাচ্ছে। সত্যি কত মানে গভীর জ্ঞান এবং কত গূঢ় এই আলোচনাগুলো, যে আমি সত্যি দাদা যখন বলছেন, আশা করি আপনারাও আমার সঙ্গে সহমত হবেন, যেন মনে হচ্ছে যে কত আগেকার দিনের কথাগুলোই যেন ফিরে ফিরে আসছে। এই যে প্রথম থেকে আচার বিচার সংস্কার একটা আছে, সেটা সনাতনী ধর্মাবলম্বী আমরা এসব কিন্তু এখন আর অনেকেই মানি না, এবং মানি না বলেই কিন্তু যে এত উচ্ছৃঙ্খলতা, এত অরাজকতা, এত জড়া ব্যাধি চারিদিকে লেগেই রয়েছে। এটা সত্যি। আচ্ছা, এবার দাদা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের অনেকেই বলে যে মনে হচ্ছে যেন বাতাস লেগে গেছে, ঘন ঘন তাদের শরীর খারাপ হচ্ছে, ঘন ঘন তাদের বলে চোখ উল্টে যাচ্ছে, বমি হচ্ছে, বাতাস লেগে যাচ্ছে। এটা কি সত্যিই হয়? এটা একদম সত্যি হয়। কারণ দেখুন আমরা এখন বিজ্ঞানের যুগ, এখন সেই আদিম যুগের কথাবার্তা বললে মানুষকে মানে অন্যরকম বলা হবে যে না এগুলো কখনোই সম্ভব নয় বা হতে পারে না। কিন্তু আপনি এগুলো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার বাচ্চা যদি কখনো এরকম সম্ভাবনা হয়, বা আপনার কোনো ডিস্টার্ব হচ্ছে, ভয় পাচ্ছেন, মনে হবে কেউ বসে আছে আপনার কাঁধে, বা এসব নানা রকম জিনিস হতে পারে, তো সেই জিনিসগুলো যদি হয় আপনি আমাকে ফোন করুন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখুন ফোনে আপনার সঙ্গে কথা বলে সেইভাবে সেই প্রতিকার বলে দেবো, আপনি করুন, দেখুন কেটে যাবে, জায়গাটা ঠিক হয়ে যাবে। আপনি ফোন করে আমার সঙ্গে আলোচনা করুন, আপনাকে বলে দিচ্ছি, আপনি সেই কাজটা করুন, দেখুন ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত দা, আপনাকে হাতে একদমই সময় নেই। সত্যি আজকে আলোচনা করতে করতে এত চমৎকার আলোচনা, এবং কিভাবে যেন সময়টা সত্যি পেরিয়ে গেল, বোঝাই গেল না। তাই যারা মনে করছেন যে জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে দেখাবেন, সঞ্জিতদার সাথে একটু হলেও কথা বলবেন, দেখুন দাদা কিন্তু অনেকটা কাউন্সিলিংও করে দিচ্ছেন এর কথা বলার মাঝে মাঝে। যারা মনে করছেন সঞ্জিত চক্রবর্তীকে দেখাবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 6296473065, এছাড়াও রয়েছে 8016626469। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, দমদম, জয়পুর 2 নম্বরে, খুলনা, মালদা, জিরাট, বনগাঁ।
আজকে হাতে আর একদমই সময় নেই। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।